আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবসময় কোনো বিষয়ে ভিডিও দেওয়ার আগে চিন্তা করি যে কোন ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি প্রশ্ন থাকতে পারে, অথবা কোন সমস্যাটা নিয়ে রোগীরা চেম্বারে বেশি এসে থাকে। এছাড়াও আমরা সবসময় আমাদের কমেন্ট বক্স চেক করি এবং সেখানে যদি আমাদের দর্শকদের কোনো জানার তেমন কোনো টপিকস থাকে অথবা বিষয় থাকে, আমরা সেই ব্যাপারেও ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি যেই ব্যাপারটা নিয়ে ভিডিও দিব সেটি হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। আমার মনে হয় যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এই যে ইমার্জেন্সি মানে কি? ইমার্জেন্সি মানে হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার জন্য অথবা ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করার জন্য যে কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথডস। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথডসে যে শুধুমাত্র পিল আছে তা না, এর মধ্যে আরও কিছু মেথডসও আছে যেটা আমার মনে হয় এই ভিডিওতে বলার দরকার নেই, সেটা আমরা ডাক্তাররা জানি। আমি আজকে যেই ব্যাপারে যেই জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে মিস ইউজ অফ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। মিস ইউজ মানে কি? মিস ইউজ মানে হচ্ছে যে না জেনে না বুঝে অযথাই পিলগুলা খাওয়া। ইমার্জেন্সি পিল আমরা যে সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করি তার মধ্যে প্রথম হচ্ছে সোশ্যাল কিছু প্রবলেম থাকে, যেটাকে আমরা বলি রেপ কেস। সেই সমস্ত কেসে আমরা ইমার্জেন্সি পিল ইউজ করে থাকি। রেপ মানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক যদি কোনো মেয়ের হয়ে থাকে সেটার জন্য করে থাকি। অনেক সময় ভুলবশত হয়ে থাকে, সেই সময় আমরা ইমার্জেন্সি পিল ব্যবহার করি। অনেক সময় যারা রেগুলার কন্ট্রাসেপটিভ ব্যবহার করছেন তাদের মধ্যে অনেক সময় ইমার্জেন্সি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যেমন যারা ব্যারিয়ার ব্যবহার করছেন মানে কন্ডোম ব্যবহার করছেন, তাদের অনেক সময় কন্ডোম রাপচার হতে পারে, কন্ডোম ছিদ্র থাকতে পারে, অথবা স্পিলেজ অথবা পড়ে যেতে পারে। সে সমস্ত ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি পিল ব্যবহার করি। অনেক সময় যারা প্রতিদিন পিল খান, হয়তো পরপর 2 দিন অথবা 3 দিন পিল খেতে ভুলে গেছেন, স্বাভাবিক। অনেক সময় অনেক মায়েদের বাচ্চা ছোট ছোট থাকে, সে সমস্ত ক্ষেত্রে অনেক সময় মায়েরা কাজের যে প্রেশার, যে লোড, সংসারের ঝামেলা, অনেক সময় পিল খেতে ভুলে যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি যে কন্ট্রাসেপটিভ পিলটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ইমার্জেন্সি পিল শুধুমাত্র ইমার্জেন্সি সমস্যাগুলো হয়, ইমার্জেন্সি যে ঘটনাগুলো হয় সেই সব ঘটনার জন্যই আমরা তুলে রাখতে বলবো। এছাড়া আমরা আমাদের দৈনন্দিন চেম্বারে যে সমস্যাটা ইদানিং খুব বেশি দেখতে পাচ্ছি যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল কোনো দম্পতি সেটাকে রেগুলারভাবে ব্যবহার করছে। মানে হচ্ছে যতবার মাসে তার আনপ্রোটেক্টেড থাকা হচ্ছে ততবারই কিন্তু সে ইমার্জেন্সি পিল নিচ্ছে। কিন্তু এখানে বারবার আমি বলবো একটা কথা মনে রাখা উচিত যে ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি কিন্তু কখনো আমরা রুটিন কাজে ব্যবহার করব না। এর কারণ আপনারা যদি খেয়াল করেন ইমার্জেন্সি পিলের পিছন দিকেই কি আছে এই পিলে লেখা থাকে, সেখানে যে নামগুলো আছে সেটা কিন্তু হরমোন। এবং আমরা যে রেগুলার পিলগুলো ব্যবহার করি, যেমন রেগুলার ওরাল পিল যেটাকে বলি যে প্রতিদিন একটা করে খেতে হয়, সেই সব পিলে যে হরমোনগুলো আছে একই কিন্তু হরমোন। তো খুব মজার ব্যাপার যে এই ইমার্জেন্সি পিলে রেগুলার পিলের চেয়ে কিন্তু অনেক গুণ বেশি হরমোন থাকে। এবং অনেক মেয়েরা আমাকে এটাও বলে যে ম্যাডাম রেগুলার পিল খেলে তো মোটা হয়ে যাব, এই জন্য ইমার্জেন্সি পিল খায়। কিন্তু সে না জেনেই কিন্তু রেগুলার পিলের চেয়েও খুব বেশি পরিমাণ যে হরমোন থাকে সেই পিলটা কিন্তু সে রেগুলার নিচ্ছে। এখন আসুন যে রেগুলার নিলে ইমার্জেন্সি পিলগুলো কী সমস্যা হতে পারে। প্রথমে যে সবচেয়ে কমন যে সমস্যাটা যেটা সবার আগে দেখা দেয় সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। যেহেতু এখানে প্রচুর পরিমাণে হরমোন থাকে সেই কারণে মেয়েদের মাসিক ধীরে ধীরে অনিয়মিত হয়ে যায়। এবং যেহেতু এখানে হরমোনের পরিমাণ বেশি আছে, এই হরমোনের জন্য কিন্তু আস্তে আস্তে সেই মেয়েটির শারীরিক যে ওজন সেটি বাড়তে থাকে। অনেক সময় সে বুঝতেও পারে না তার ওজন বাড়ছে, কেন বাড়ছে। তো তারপরে হয়তো কথা বলে জিজ্ঞেস করে জানা যায় যে সে নিয়মিত ইমার্জেন্সি পিল খাচ্ছে, যেটা আমরা ইমার্জেন্সি কাজে ব্যবহার করি সেটা সে নিয়মিত ব্যবহার করছে। তো এই সমস্যাগুলো হয়ে থাকে। এছাড়া আরও কিছু সমস্যা হয় হরমোন রিলেটেড, মানে হরমোন নেওয়ার জন্য যে কমপ্লিকেশনগুলো হয়, যেমন বমি ভাব লাগা, মাসেল পেইন হওয়া, আরও কিছু যেমন অবসাদ লাগা, এই জিনিসগুলো কিন্তু ইমার্জেন্সি পিল রেগুলার নিলে সেটা কিন্তু আসতে পারে। আরেকটা ব্যাপার এখানে যে আমরা কিন্তু রেগুলার পিল যখন একটা রোগীকে দেই
তখন কিন্তু সেই রোগীর সাথে আমরা অনেক কথা বলি, তার মানে পারিবারিক ইতিহাস জানতে চাই, তার পরিবারে ব্লাড প্রেশার আছে কি না, কোনো মেইলি ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, কোলন ক্যান্সার, এই ক্যান্সারগুলো আছে কিনা সেগুলো আমরা জানতে চাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ক্যান্সারগুলো কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক সাবধান হতে হয়। তাকে ইমার্জেন্সি পিল অথবা রেগুলার পিল দিব কিনা সেটাও কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হয়। এছাড়াও কিছু শারীরিক পরীক্ষা আছে, এবং এই শারীরিক পরীক্ষার সাথে প্যাপস্মিয়ার বলে একটা পরীক্ষা আছে, যেই পরীক্ষাগুলো করে তখনই কিন্তু আমরা একটা মেয়েকে সে কী ধরনের কন্ট্রাসেপটিভ অথবা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবে তাকে আমরা সেই মতো নির্দেশনা দিয়ে থাকি। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যদি কেউ ইমার্জেন্সি কারণে নিয়ে থাকেন তাহলে তাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে, যেই মাসে সে ইমার্জেন্সি পিল ব্যবহার করবে সেই মাসের পরে যে তার একটা নির্দিষ্ট দিন থাকে, যেই দিনে তার মাসিক হওয়ার কথা, সেই দিন যদি তার মাসিক না হয় অবশ্যই পরের 7 দিনের মধ্যে তাকে নিশ্চিত হতে হবে যে তার প্রেগনেন্সি হয়েছে কি হয়নি। সবচেয়ে সোজা যে পরীক্ষাটা সেটাকে আমরা বলি সিরাম বিটা HCG, এটা করেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার প্রেগনেন্সি হয়েছে কি হয়নি। তো যদি প্রেগনেন্সি না হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। প্রেগনেন্সি হোক আর না হোক, দুই ক্ষেত্রে আসলে যোগাযোগ করতে হবে, কারণ যেহেতু সে একটা ইমার্জেন্সি ওষুধ খেয়েছে তার পরবর্তী পরিকল্পনা কি, সে প্রেগনেন্সি কন্টিনিউ করবে কি করবে না সেটাও তাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। আর যদি প্রেগনেন্সি না হয়ে থাকে তাহলে তার পরবর্তী মাস থেকে সে কী পদ্ধতি ব্যবহার করবে সেটাও তার ডক্টরের কাছে তাকে জেনে নিতে হবে। আমি বারবার বলছি, ইমার্জেন্সি পিল ইমার্জেন্সি সময়ের জন্য, সব সময়ের জন্য না। যে সমস্ত মেয়েদের মাসিক নিয়মিত, সেই সমস্ত মেয়েদেরকে আমরা বলে থাকি মাসিকের 10তম থেকে 20তম দিন, এই 10 দিন হচ্ছে আমরা বলি ডেঞ্জার পিরিয়ড। তার মানে এই 10 দিনে যদি তার আনপ্রোটেক্টেড থাকা হয় তাহলেই কিন্তু তার প্রেগনেন্সি হতে পারে। মাসিকের 5ম, 7ম অথবা 10 দিনের মধ্যে যদি আনপ্রোটেক্টেড থাকা হয় তাহলে কিন্তু ইমার্জেন্সি পিল নেওয়ার সাধারণত প্রয়োজন হয় না। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা সাধারণ একটা কথা বলে থাকি যে ইমার্জেন্সি পিল একটা মেয়ে কবার খাবে, মানে আমি যদি বলতে চাই বছরে সে কবার খাবে, আমরা বলি, আমরা যারা বিশেষজ্ঞ আছে তারা বলে থাকি যে ইমার্জেন্সি পিল বছরে 2টা অথবা 3টার বেশি না খাওয়াই ভালো। আমি সবসময় বলে আসছি যে অবশ্যই আপনারা যারা সচেতন আছেন তারা তো জানেনই, আর যারা এই ব্যাপারে একটু অসচেতন অথবা জানেন না তারা অবশ্যই পারিবারিক জীবন স্মুথ করার জন্য, স্বাচ্ছন্দ্য আনার জন্য একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবশ্যই পছন্দ করে নেবেন। না হলে বারবার ইমার্জেন্সি পিল খাওয়ার জন্য কিন্তু শরীরে অনেক কমপ্লিকেশন হতে পারে। কারণ ইমার্জেন্সি পিল দেওয়ার আগে কিন্তু অনেকগুলো জিনিস খেয়াল করতে হয়। আমি কিছুক্ষণ আগে বলেছি যে মেয়েদের যে ক্যান্সারগুলো আছে, যেই ক্যান্সার মেয়েদের হয়ে থাকে, সেই সমস্ত ক্যান্সারও কিন্তু হরমোনের উপর নির্ভরশীল। এছাড়াও যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে, কারো যদি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, কেউ যদি শারীরিক ওজন খুব বেশি বাড়িয়ে ফেলেন, সেই ক্ষেত্রেও তার শরীরে কিছু পরিবর্তন আসে, যেই পরিবর্তনগুলা এই পিলের জন্য অনেক বিপদ ডেকে নিয়ে আসতে পারে। এই অসচেতনভাবে প্রতি মাসে 2বার 3বার ইমার্জেন্সি পিল দিলে এমন কিছু শরীরে উপসর্গ আসতে পারে যার জন্য অদূর ভবিষ্যতে জটিল কোনো সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে। ইমার্জেন্সি পিল খাওয়ার পরে যদি কারো প্রেগনেন্সি হয়, সেই প্রেগনেন্সি যদি আপনারা কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু কোনোই সমস্যা নাই। যেটা হচ্ছে আমরা বলি যে অ্যাবর্টিফিশিয়াল ওষুধ অথবা কিট খেলে যদি কারো প্রেগনেন্সি হয়, আমরা অবশ্য সবসময় বলি সেই প্রেগনেন্সি অ্যাবর্শন করে ফেলার জন্য এবং সেটা কন্টিনিউ না করার জন্য। কিন্তু ইমার্জেন্সি পিলের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে যদি ইমার্জেন্সি পিল খাওয়ার পরেও প্রেগনেন্সি হয়, সেই প্রেগনেন্সি আপনি কন্টিনিউ করতে পারবেন, কারণ এই ওষুধের গর্ভের বাচ্চার উপর তেমন কোনোই বিরূপ প্রতিক্রিয়া নেই। এই ব্যাপারে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। সেই গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা বলি যে ইমার্জেন্সি পিল খাওয়ার পর যে প্রেগনেন্সি হয় সেটা কন্টিনিউ করলে কোনোই সমস্যা নেই। পরিশেষে আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা সাংসারিক জীবন মেনটেন করছেন, যাদের 1-2টা বাচ্চা আছে এবং যারা
খুব শীঘ্রই বাচ্চা নিতে চান না অথবা আর নিতেই চান না, তারা অবশ্যই একজন অভিজ্ঞ গাইনি ডক্টরের চেম্বারে যাবেন, গিয়ে আপনার ইতিহাস বলবেন। সম্ভব হলে আপনার শারীরিক চেক আপ হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং সব কিছু করার পরে যত রকমের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে আপনার ডাক্তারের কাছ থেকে আপনি শুনে নেবেন। শুনে আপনার কাছে যেটা ব্যবহারের সুবিধা মনে হয়, আপনার শরীরের সাথে যেটা মানানসই হবে এবং আপনার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেই কাজকর্মের সাথে যেই পদ্ধতিটা নিলে আপনার জন্য স্বাভাবিক হবে, আপনি সেটা মেনটেন করতে পারবেন, সেই পদ্ধতিটাই শুধু আপনি নেবেন। এই পদ্ধতি ডাক্তার কখনোই আপনার উপর জোর করে চাপিয়ে দিবে না এবং আপনার শরীরের জন্য যদি মানানসই না হয় সেটাও উনি পরবর্তীকালে পরিবর্তন করে দিবেন। সুতরাং সবার জন্য আমার শুভকামনা থাকলো, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।